কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ভোটের ক্যারাভান নিয়ে আজকে আমরা চলে এসেছি পূর্ব মেদিনীপুরের কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্র, এই বিধানসভা কেন্দ্র 2008-এর যে আসন পুনর্বিন্যাস, তারপর থেকে কাঁথি দক্ষিণ, এই কাঁথি জায়গাটাই একটা ঐতিহাসিক জায়গা। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, বিভিন্ন মত রয়েছে, তবে একটি মত বলে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কপালকুণ্ডলা উপন্যাস, সেই উপন্যাসের মন্দিরের নাম এই জায়গার নামের সঙ্গে জড়িত, এবং কেউ কেউ অবশ্য বলেন জুনপুটেরটা নাকি আদতে ওই মন্দির। কিন্তু কাঁথির নাম সেই সঙ্গে যেমন জড়িয়ে রয়েছে, তার সঙ্গে রয়েছে স্বাধীনতা সংগ্রামী দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের নাম জড়িয়ে রয়েছে কাঁথির সঙ্গে। ফলে ঐতিহাসিক একটা গুরুত্ব রয়েছে এই জায়গার। সেই জায়গায় আমরা যদি দেখি, বিভিন্ন সময় আমরা বামপন্থীরা একবারই জয়ী হয়েছে, অধিকাংশ সময় ডানপন্থীদের এখানকার মানুষ জিতিয়েছেন। সেই জায়গায় এবারের বিধানসভা যে নির্বাচন, সেই নির্বাচনে কি পরিস্থিতি? বর্তমান বিধায়ক ভারতীয় জনতা পার্টির অরূপ কুমার দাস, তিনি এবারেও প্রার্থী। এছাড়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন তরুণ কুমার জানা, বামফ্রন্টের প্রার্থী সিপিআই এর তেহরান হোসেন, কংগ্রেসের প্রার্থী শেখ মাসুদ মালিক। এই যে পরিস্থিতি, এই জায়গায় দাঁড়িয়ে সামনে 23 তারিখ ভোট রয়েছে, সেখানে এখানকার মানুষের কি চাওয়া পাওয়া, এখানের যে কাজ হয়েছে সেই সম্পর্কে তাঁরা কি বলছেন, এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাঁরা কি বলছেন, তা শুনতেই আজকে ভোটের ক্যারাভান নিয়ে দক্ষিণ কাঁথিতে আমার সঙ্গে রয়েছেন মঞ্চে বিশিষ্ট অতিথিরা। আমি প্রথমেই দর্শকদের সঙ্গে একে একে তাঁদের পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন ধীরেন্দ্রনাথ পাত্র, তিনি স্থানীয় বিজেপি নেতা ধীরেন্দ্রনাথ পাত্র। তার পাশেই রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে রাজদুলাল নন্দ। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রত্নদীপ মান্না, তিনি তৃণমূল কংগ্রেসের কাঁথি শহর কোর কমিটির সদস্য। এবং আমাদের সঙ্গে রয়েছেন ঝড়েশ্বর বেরা, স্থানীয় সিপিএম নেতা। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। যেহেতু এই কেন্দ্রে বিজেপি বিধায়ক, এবং সেই বিজেপি বিধায়কের যেমন গড় রক্ষার লড়াই, এবং তার পাশাপাশি বাকি রাজনৈতিক দলগুলো বিজেপিকে সরিয়ে তাদের আবার এই গড়, তাদের জেতার লড়াই। ফলে আমি প্রথমে ভারতীয় জনতা পার্টির যে প্রতিনিধি এই মঞ্চে রয়েছেন, একদম তার কাছে প্রথমে আসবো। বিজেপি বিধায়ক কি করেছেন, কিসের ভিত্তিতে, মানে দক্ষিণ কাঁথিতে আবারও বিজেপিকে জয়যুক্ত করা হোক, এই যে দাবিটা করবেন আপনারা, বা এই যে প্রচারটা করবেন, কিসের ভিত্তিতে করবেন, কি কি কাজ করেছেন, সেই খতিয়ানটা জানতে চাইব। বসুন। সবাইকে নমস্কার। উনি প্রশ্ন করলেন যে বিজেপি বিধায়ক কি কাজ করেছেন। আপনারা সবাই জানেন যে পশ্চিমবাংলায় একটা সরকার আছে, তৃণমূল কংগ্রেসের সরকার। আমাদের বিধায়ক কোটায় যে টাকা পায়, তার মাধ্যমে যে উন্নয়ন করতে হয়, সেই উন্নয়ন করোনা হয় ডিএম এর মাধ্যমে, হয় জেলা পরিষদের মাধ্যমে, অথবা স্থানীয় পঞ্চায়েত সমিতি বা আমাদের পৌরসভার মাধ্যমে। আমাদের বিধায়ক যে সমস্ত এলাকার কাজের জন্য তিনি ডিএম এর কাছ থেকে সুপারিশ করে তিনি এই পঞ্চায়েত সমিতি বা পৌরসভায় কাজের জন্য পাঠিয়েছেন, কাজ করেননি, দীর্ঘদিন ঢিলামি করেছেন। তা সত্ত্বেও তিনি তার যে কোটা, তিনি সম্পূর্ণভাবে 99% কাজ তিনি কমপ্লিট করেছেন। তিনি পথবাদি করেছেন, রাস্তা কাজ করেছেন। এই পৌরসভায় 4-5টা ওয়ার্ডে 1-2 বছর পরে এটা কাজ হয়েছে, 1.5 বছর পরে কাজ হয়েছে, তবুও তিনি কাজ সম্পন্ন করেছেন। আমরা বিরোধী, আপনার কাছে জানতে চাওয়া হয়নি ভাই, আমি আসবো সকলের কাছে, এখান থেকে বলবেন না, আমি বললাম আপনাকে। কথা বিষয় হচ্ছে বিজেপি বিধায়কের সার্বিক উন্নয়নের কথা, কাজ করার কথা নয়। কাজ করবে সরকার। সরকার সার্বিক উন্নয়নে কোনো কাজ করেনি। আমি সে প্রসঙ্গে বলতে চাই, এখানে এই দক্ষিণ কাঁথি বিধানসভা একটা পবিত্র স্থান। আপনি যিনি ভাষ্যকার, তিনিও বললেন। আমি একটা কথা আপনার কাছে জানতে চাইছি, যে ধরুন আপনি যেটা বলছেন যে ভারতীয় জনতা পার্টির যিনি বিধায়ক রয়েছেন, তাকে তিনি যথেষ্ট চেষ্টা করা সত্ত্বেও জেলা সভাধিপতির পক্ষ থেকে হোক বা প্রশাসনিকভাবে তাকে কোনো সহযোগিতা করা হয়নি, এবং তিনি উন্নয়নমূলক কোনো কাজ করেছেন। তার কোটা যদি দু একটা নাম যদি বলেন আর কি। তিনি আমাদের এই বিভিন্ন গ্রামে গ্রামে পথবাদী বসিয়েছেন, তিনি ক্যালভার্ট করেছেন। তিনি এই পৌরসভায় 18 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ড, বিভিন্ন ওয়ার্ডে 10 নম্বর ওয়ার্ড, তার নিজে তিনি কাউন্সিলর, বিভিন্ন ওয়ার্ডে যে রাস্তা কাজ প্রয়োজন ছিল তিনি করেছেন। কাজ করতে অনেক ঢিলেমি করেছে, কাজ সহজে করতে চায়নি, কাঁথি পৌরসভা করতে চায়নি, বা পঞ্চায়েত সমিতি কাজ করতে চায়নি, ঢিলেমি করেছে। শুধু অরূপবাবু নয়,
আমাদের যারা বিধায়ক, আমাদের ভারতীয় জনতা পার্টির বিধায়ক, তারা যে কাজ দিয়েছেন এবং এমপি যে সমস্ত এমপি ল্যাটে যে কাজ তারা এই জেলা পরিষদের মাধ্যমে করতে হবে স্বাভাবিকভাবেই, হ্যাঁ, আপনি হ্যাঁ। জানেন সেটা, কিন্তু সেটা করতে দেয়নি, সব তাই তো? করতে দেয় না, বাধা বেশ বেশ, আমি আসবো আবারও বাধাপ্রাপ্ত আসবো। হয়েছে। বাধাপ্রাপ্ত হয়েছে, বাধাপ্রাপ্ত বেশ। হয়েছে। আবারও আসবো আপনার কাছে, আমি আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। রত্নদীপ বাবু একটা সরাসরি অভিযোগ করছে যে আপনাদের দলের পক্ষ থেকে এই কাজগুলো করতেই দেওয়া হয়নি যেহেতু বিরোধী পক্ষের বিধায়ক। একদম সর্বৈব মিথ্যে কথা। যিনি আমাদের বিধায়ক হয়েছেন, সম্মানীয় বিধায়ক, তাকে সম্মান করি, প্রাক্তন শিক্ষক। তবে যেটা ধীরেনবাবু বললেন, দাবি করছেন, সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা ভোটের প্রচারে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় এটা বলছি, উন্নয়নের নিরিখে তৃণমূল কংগ্রেস ভোট চায়। 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস জনতার দরবারে হাজির হয়েছে যে উন্নয়নের ভিত্তিতে ভোটটা হোক। এই এলাকায় 5 বছর ধরে অরূপবাবু বিধায়ক থাকার পরে আমরা ছিটে ফোটা কোনো জায়গায় কোনো উন্নয়ন দেখতে পাইনি। একজন বিধায়ক 60 লক্ষ টাকা করে তিনি যদি পান, তাহলে 5 বছরে প্রায় 3.5 কোটি টাকার মতো তার যে কাজের টাকা উন্নয়নের, হ্যাঁ। সেই টাকার কোথায় তিনি খরচা করেছেন এটা আমরা বিভিন্ন মিটিংয়ে কিন্তু আমরা বলছি যে উনি শ্বেতপত্র দিন, উনি প্রকাশ করুন, উনি বলুন যে উনি কোথায় কোথায় কাজ করেছেন। আজকে ভোটের প্রাক্কালে এসে বিজেপির সম্মানীয় ধীরেনবাবু তিনি যে দাবি করছেন যে তাকে কাজ করতে দেওয়া হয়নি, ডিএম থেকে শুরু করে পুরো প্রশাসনিক লেভেলে রাজ্য সরকার যেহেতু তৃণমূল কংগ্রেসের, কাজ করতে দেওয়া হয়নি। তো এটা ভোটের প্রাক্কালে এই কথাটা কেন হচ্ছে? কেন তিনি বিগত দিনে এতদিন চলে যাওয়ার পরেও তিনি তার শ্বেতপত্র প্রকাশ করেননি? বেশ, খুব না, না, আমি সরাসরি রত্নদীপ আমি বাবুর আসবো, কথা- আমি বিজেপির কাছে অবশ্যই আসবো, আমি প্রত্যেকের কাছে যাব। আমি একবার প্রথমের সকলের কাছে ঘুরে নি, আমি একবার আসবো ঝড়েশ্বর বাবুর কাছে। ঝড়েশ্বর বেরা, সিপিএম এর প্রতিনিধি এই মঞ্চে। ঝড়েশ্বর বাবু, এই জেলায় 11টা তৃণমূল কংগ্রেসের, মানে 16টা আসনের মধ্যে 11টা তৃণমূল কংগ্রেসের, 5টা বিজেপির। আপনাদের তো আসন ছিল না, কিন্তু এখানে সিপিআই এর একটা আসন, এর আগে সিপিআই এখান থেকে জিতেছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগটা বিজেপি করছে যে তৃণমূল কংগ্রেসের যেহেতু জেলা সভাধিপতি, সেই জন্য তৃণমূল কংগ্রেস প্রশাসনিকভাবে বাধা দেয় যাতে কোনো উন্নয়নমূলক কাজ না হয়, এই অভিযোগটা সম্পর্কে আপনার কি মনে হয়? বিজেপির বক্তা কি সঠিক বলছেন, নাকি সত্যি তিনি আদতে কোনো কাজ করেননি, তৃণমূল ঠিক বলছে? কি মনে করেন? আমি প্রথমে কলকাতা টিভির এই আয়োজনে উপস্থিত সকল দর্শক বন্ধুগণ এবং আমার এই শব্দ তরঙ্গ যতদূর পৌঁছচ্ছে সবাইকে শুভ সন্ধ্যা, শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষত বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই কাঁথি পৌরসভা এলাকায় বা দক্ষিণ কাঁথি বিধানসভা এলাকার সর্বত্র উন্নয়নের যে ছোঁয়া পৌঁছে দিতে বাধা দিয়েছেন। আমরা যা দেখেছি বিগত 5 বছর ধরে বিজেপির যে প্রতিনিধি এখান থেকে নির্বাচিত হয়ে গেছেন, তিনাকে এলাকায় তেমন ভাবে দেখা যায়নি। ঠিক অনুরূপ ভাবে তৃণমূল কংগ্রেস বিগত দিনে এই কাঁথি পৌরসভা পরিচালনা করছেন, এখনো করছেন, বা বিধায়ক যিনি হয়েছিলেন তিনিও সেইভাবে সাধারণ মানুষের কাজের ক্ষেত্রে ব্যর্থ। কাঁথি পৌরসভা একটা ঐতিহাসিক স্থান। এই এলাকায় আমাদের মহকুমা হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নের জন্য কোন রকম ভাবে আর্থিক বরাদ্দ বিগত দিনে তৃণমূল কংগ্রেসের এমএলএ না করেছে, বর্তমানে না বিজেপির এমএলএ করেছে। ঠিক অনুরূপ ভাবে দেখেছি পৌরসভা এলাকায় সর্বত্র যানজট কোনো থাকে। উন্নয়ন হয়নি এখানে? উন্নয়ন যেটুকু হয়েছে বামফ্রন্টের সময়, বামফ্রন্ট সরকার তারপরে থাকাকালীন আর কোনো উন্নয়ন হয়নি? হয়েছে, কিন্তু এই উন্নয়নগুলা কসমেটিক উন্নয়ন হয়েছে, নীল সাদা রং লাগানো হয়েছে। কিন্তু প্রকৃত অর্থে কাঁথিবাসী যেটা দাবি করেন বা তৃণমূল কংগ্রেস বা বিজেপি এরা যারা নির্বাচনী ইশতেহারের সময় মানুষের দ্বারে দ্বারে গিয়ে যে প্রতিশ্রুতি দেন, হ্যাঁ, হ্যাঁ। কাঁথি এলাকা নন টিউবওয়েল জোন হিসাবে পরিচিত। এই এলাকার মানুষ এই গ্রীষ্মের সময় ফিটকিরি মিশিয়ে পানীয় জলকে বিশুদ্ধ করে তারা খান, তারা পায় না নলবাহিত বিশুদ্ধ পানীয় জল। বিজেপির প্রতিশ্রুতি ছিল বাড়ি বাড়ি নলবাহিত জল পরিষেবা দেওয়ার, কিন্তু দেখা গেছে যে এই দক্ষিণ কাঁথি বিধানসভা এলাকারই দুরমুড এবং কুসুমপুর দুটো অঞ্চলে এখনো মানুষ কাঁথি শহর থেকে 10 কিলোমিটার দূরে এসে প্রতিদিনই তাদের রোজ নামচা হচ্ছে ওই জলের ব্যারেলে করে জল নিয়ে যাওয়া।
ফলে এখনো পর্যন্ত সেই জলের সুরাহ হয়নি। বেশ। কাঁথি শহরের মানুষ চেয়েছিলেন তৃণমূল বিজেপি উভয়ের কাছ থেকে যাতে যানজট মুক্ত কাঁথি শহর হয়, কিন্তু আপনি কাঁথি মেছেদা বাইপাস থেকে কাঁথি শহরের মধ্যস্থল পোস্ট অফিস মোড়কে আসতে গেলে আপনাকে টোটো রিক্সা পেরিয়ে আসতে অন্তত যেটা 3 মিনিটের রাস্তা 30 মিনিট লাগবে। ফলে স্বাভাবিকভাবে মানুষজনের প্রত্যাশা পূরণ হয়নি। আমরা মনে করি কাঁথির মতো একটা ঐতিহাসিক জায়গা, এই জায়গায় মহকুমা শহর, বেশ, এখানকার বুঝতে পেরেছি। মহকুমা শাসকের অফিস থেকে হসপিটাল, এখানকার রাস্তাঘাট থেকে পানীয় জল, আমি শুনবো সামগ্রিক আপনারা কি উন্নয়নে করতে চাইছেন, আমি অবশ্যই বামফ্রন্টদেরকেই শুনবো। আমি প্রয়োজন আসবো একবার রয়েছে। কংগ্রেসের কাছে। রাজদুলাল নন্দ আমাদের এই মঞ্চে কংগ্রেসের প্রতিনিধি, যেটা আপনার কাছে জানতে চাইবো, এই একই অভিজ্ঞতা কি আপনারও, যে এই অঞ্চলে কোনো উন্নতি হয়নি গত 5 বছরে? মানে বিজেপিও করেনি, তৃণমূলের জেলা সভাধিপতি থাকা সত্ত্বেও উত্তম বারিকও কোনো কাজ করেননি। ব্যাপারটা হচ্ছে কি, প্রথমেই কলকাতা টিভির পক্ষ থেকে যে আজকে এই আয়োজন, নির্বাচনী যে প্রোগ্রাম, তাতে উপস্থিত যারা আছেন সবাইকে সান্ধ্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কংগ্রেসের পক্ষ থেকে। ধন্যবাদ। উন্নয়ন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, যে একটি বিধায়ক, এটা তো বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে যেরকম বিধানসভায় আইন তৈরি করা হয়, তেমনি শাসক দলের যেরকম কাজ করার কথা থাকে, কারণ ম্যাক্সিমামটাই শাসক দলের কাজ করার কথা। দ্বিতীয় হচ্ছে যে একজন বিধায়ক যদি বিরোধী দলের থাকে, উনারও যে টাকা অ্যালটমেন্ট হয়, উনিও কাজ করবেন এলাকায়। তো সেই কাজগুলো কি কি হবে সেটা তো অ্যাকচুয়ালি মানুষ জানতে চাইবে, যে আপনি এলাকার বিধায়ক। আজকে এই প্রোগ্রাম হচ্ছে দক্ষিণ কাঁথি কেন্দ্রে, তো দক্ষিণ কাঁথি কেন্দ্রে বিধায়ক যিনি আছেন, তিনি উনার যে টাকা, ওই টাকায় যেটা 5 বছর ধরে বিভিন্ন, যেগুলো ধরুন মূলত বিধায়কের কোটায় কি কি কাজ হতে পারে, ধরুন বিপিএসসি গুলো সংস্কার, নলকূপ, রাস্তাঘাট, ব্রিজ, পথবাতি, ইলেকট্রিসিটি, এরকম আনুষঙ্গিক কিছু কাজ থাকে যেগুলো বিধায়কের কাজ থাকে। হ্যাঁ, তর্কের খাতিরে মেনে নিলাম যে তিনি শাসক বিরোধী লোক, শাসক দলের যে কাজ করাটা বেশি উচিত ছিল, সে জায়গায় এটা ঠিকই শাসক দল যে করার কথা তাতে বেসিক্যালি কিন্তু শাসক দল ততটা করেনি। এবং বিধায়ক তো- বিজেপিকে কি বাধা দেওয়া হয়েছে বলে কংগ্রেস মনে করে? আগে বিজেপিকে বাধা দেওয়া হয়েছে বলে কংগ্রেস মনে হ্যাঁ, করে? এটা তো স্বাভাবিক, সংবিধানে তো একটা জিনিস, মানে ব্যাপারটা শুনুন, এটা বাচ্চা ছেলেও জানে যে শাসক দল যে থাকবে, বিরোধী পক্ষে যে এমএলএ থাকবে তাকে তো কাজ করতেই দিবেই না, এটা স্বাভাবিক। কিন্তু তার বাইরে কংগ্রেস যে আইডিওলজি বা আদর্শ নিয়ে, এর আগে এই দক্ষিণ কাঁথিতে কিন্তু কংগ্রেসের প্রার্থী ছিল, অবশ্যই। কংগ্রেসের বিধায়ক ছিল, তখন শিশির বাবু এমএলএ ছিলেন। তখন আজকের যারা বিজেপি, গত দিনে তারা তৃণমূল কংগ্রেস, তার আগে কংগ্রেস, তারা তো কাজ করে দেখিয়েছে। কেন করতে পারেন? তখন তো বামফ্রন্টের ক্ষমতা, তখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল, তখন কংগ্রেস কাজ করেছে। ব্যাপারটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে মানসিকতার দরকার, যে আমি বিরোধী হতে পারি কিন্তু লড়াই করে বের করে নিয়ে এসে কাজ করব, এটাই হচ্ছে মূল কথা। আমাকে কাজ করতে গেলে আমাকে ছিনিয়ে আনতে হবে। এরকম অনেক উদাহরণ আছে। বেশ, সিপিএম বুঝলাম। এর পিরিয়ডে অনেক কংগ্রেসের জেলা পরিষদ মেম্বার আছে, গ্রাম পঞ্চায়েতে টাকা জেলা পরিষদ থেকে ছিনিয়ে নিয়ে এসে এলাকায় কাজ করেছে। কেন করবে না? দাবি আদায় করতে হবে। আন্দোলন কোথায়? আন্দোলন করে ছিনিয়ে আনতে হবে। পাবলিক যদি চায় যে এই ডিমান্ড আপনাকে করতে হবে, বিধানসভায় তুলতে হবে, কেন করবে না? সেই আন্দোলন কিন্তু গড়ে তুলতে পারেন। বেশ বেশ, আমরা প্রাথমিকভাবে চারজন বক্তারই বক্তব্য শুনলাম এখানে। সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে এই যে ওরা বলছেন যে আমাদের কাজ করতে দেওয়া হয়নি, সেখানে প্রথমত তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে এরকম কোনো বাধার ব্যাপার নেই, আর অন্যদিকে বাকি দুই বিরোধী বাম কংগ্রেসের বক্তব্য যে এখানে কোনো আন্দোলন করে টাকা ছিনিয়ে নেওয়ার বিষয় নেই। আমি প্রথমে আসব বিজেপির কাছে। এখানে প্রথমত সিপিএম এর পক্ষ থেকে আমরা শুনলাম যে মহকুমা জেলা হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন নিয়ে কোনো কাজ করেননি বিধায়ক। উনি বলছেন যে বেশ কিছু কাজ করার ছিল, ছিনিয়ে নিয়ে আনা দরকার ছিল, আন্দোলন করেননি কেন আপনি, আপনাদের দল এতদিন ধরে? সেই প্রশ্নগুলোর উত্তর চাই। আমাদের দল, আমাদের রতনদীপ বাবুকে আমি বলি, তিনি যে বললেন যে 60 লক্ষ টাকা বছরে আমরা পাই, 5 বছরে 3.5 কোটি টাকা বিধায়ক কোটায় পেয়েছেন, আর 262টা বুথ। আপনারা সবাই ভালোই অঙ্কশাস্ত্র জানেন, 3.5 কোটি টাকায় 262 টাকা বুথ দিয়ে ভাগ করলে পার বুথ পিছু কত করে পড়ে? সে তুলনায় আমাদের বিধায়ক যাক এত বাধা সত্ত্বেও তিনি সেই টাকা সম্পূর্ণভাবে 262টি বুথের এলাকার মধ্যে যেগুলোতে খুব প্রয়োজন ছিল সাধ্য মতন তিনি কাজ করেছেন। এর বাইরে আমাদের বেশি কিছু করার নেই, আমাদের এর বাইরে কিছু করার নেই।
কেন্দ্র সরকার আপনারা কি মনে করেন যে যে আবার যে আপনারা ভোট চাইবেন, মানুষ আপনাদের কাছে নতুন করে এই 5 বছরে যে কাজ করেছেন তা নিয়ে সন্তুষ্ট বলে মনে করেন? না বিষয় বলি, মানুষ জানে যে আমরা আমাদের বিরোধী পক্ষের বিধায়ক, তার পক্ষে তিনি যতটা করার ছিল করেছেন। সার্বিক সারা রাজ্যের নিরিখে নির্বাচন হবে, সারা রাজ্যের নিরিখে নির্বাচন হবে। এই সরকার সার্বিকভাবে ব্যর্থ। এই সরকার বেকারদের চাকরি দেয়নি, শিক্ষিত বেকার যুবকের 26,000 শিক্ষকের চাকরি খেয়েছে। এখানে পশ্চিমবাংলায় কোনো অর্থাৎ আপনি বলছেন শুধুমাত্র দক্ষিণ কাঁথি নিয়ে নয়, সারা রাজ্য থেকেই রাজ্যের নিরিখে হবে নির্বাচন। এই নির্বাচনে এখানে যারা ক্ষমতায় আছে তারা কোনো উন্নয়ন করতে পারেননি। তারা কোনো এই পৌরসভায় যে উন্নয়ন বিগত দিনে ছিলেন, আমাদের যিনি অভিভাবক, আমাদের যিনি বর্ষিয়ান নেতৃত্ব সিসি অধিকারী মহাশয়, তিনি দীর্ঘ প্রায় 30 বছর এই কাঁথি পৌরসভার পৌরপিতা ছিলেন, চেয়ারম্যান ছিলেন। তাছাড়া তিনি 3 বারের এবার জিততে পারবেন। এই যে ধরুন আপনারা কাজ করতে পারেননি, সাধারণ সাধারণ মানুষ তারা মনে করছেন কি যে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে পাঠালাম কিন্তু তৃণমূলীদের কাজ করতে দিচ্ছে না, তাহলে আমার বাড়ির সামনে রাস্তা বা আমার পথবাতি সেগুলো হচ্ছে না, তাহলে আমরা এবারে বিরোধী থাকার জন্য নির্বাচন করছি না, আমরা নির্বাচন করছি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার ক্ষমতায় আসবে। আমরা ক্ষমতায় আসলে তৃণমূলকে এবং সিপিএম কে দেখিয়ে দিব 34 বছর আর এদের 15 বছরের অত্যাচার, তার থেকে বাংলা মুক্তি পাবে। আমরা কেবলমাত্র দক্ষিণ কাঁথি বিধানসভায় নির্বাচনে জয়ের জন্য লড়াই করছি। ধীরেনবাবু, আপনি তো সে কথা বলছেন, আমার মনে হয় আমার বক্তব্যটা আমি আপনার কাছে জানতে চাইছি যে সাধারণ মানুষ তাদের মনে তো এই প্রশ্নটা আসা স্বাভাবিক যে আমরা একে পাঠিয়েছিলাম এই বিজেপি বিধায়ক করে। বিজেপির বিধায়ক, তিনি অন্যায়ের বিরুদ্ধে বিধানসভায় লড়াই করেছেন। বিরোধী পক্ষের বিধায়ক হিসাবে যা করণীয় তিনি বিধানসভায় করেছেন। তিনি বিধানসভায় প্রশ্ন শেষ করার আগেই বলছেন, আমি আশা করবো আপনার কাছ থেকে আরেকটু ধৈর্যের। আমি আসবো রত্নদীপ বাবুর কাছে। এই যে দেখুন, এই যে আত্মবিশ্বাসটা, প্রথমত এই এমন একটা কেন্দ্র যে কেন্দ্র 2017 সালের একটা উপনির্বাচনে হয়তো চন্দ্রিমা ভট্টাচার্যকে জিতিয়েছে, বাকি সব সময় অধিকারী পরিবার বা তাদের মানে তাদের হাত যার মাথায় রয়েছে তাকে জিতিয়েছে, সেটা সে কংগ্রেসে থাকুক, তৃণমূলে থাকুক, বিজেপিতে থাকুক, যেখানে। সুতরাং এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। তারপরেও আপনারা মনে করেন যে কিসের ভিত্তিতে? আপনাদের তো জেলা সভাধিপতি তো আপনারা কোন কাজটা করেছেন? আমি একদম প্রথম থেকে আপনাকে বলছি, যারা বলছে সিপিএম এর সম্মানীয় সদস্য তিনি বললেন আমার রাজদুল বাবু কংগ্রেসের, যদি উন্নয়ন না হয়ে থাকে তাহলে আমার মনে হয় ওনাদের হয়তো চোখ ওনারা দেখতে পাচ্ছেন না, অথবা একেবারে সাজসিকভাবে ইচ্ছাকৃতভাবে এটা অস্বীকার করার জন্য এখানে বলছেন। যেহেতু প্রেস এবং উন্নয়নটা কি হয়েছে সেটা আমি এখানে পৌরসভা আমরা বিগত দিনে যখন পাই আমরা জিতে, এখানকার সুপ্রকাশ বাবু বর্তমান চেয়ারম্যান, সুপ্রকাশ গিরি, এবং তিনি আপনি ওখান থেকে প্রশ্ন করবেন নাকি বলছি আপনি ওখানে কথাটা নয়, আপনি ওখান থেকে কথা বলবেন না, কথা বললে কিন্তু আমরাও কিন্তু বলতে জানি। রত্নদীপ বাবু এখানের কোন প্রতিনিধি আপনাদের কথার উত্তর দেবেন না, তারা আমার প্রশ্নের উত্তর দেবেন। আমরা দর্শকের কাছে যখন যাব তখন একেবারে গুরুত্বপূর্ণ রাস্তা আপনাকে বলি, যমুনা জলা নামে যেটা বিখ্যাত ছিল, চৌরঙ্গীর মোড় থেকে যে রাস্তাটা গেছে দারুয়া হসপিটাল পর্যন্ত, এই রাস্তাটা এই যিনি বললেন যে 40 বছর ধরে 30 বছর ধরে যারা এখানে শাসন করেছিল জল জমতো, যমুনা জলা, আমরা এই এলাকারই মানুষ। এখানে একটা কথা ছিল যে ব্যাংক মুতলে বন্যা হয়ে যায়, অর্থাৎ ব্যাংক পেচ্ছাপ করলে এই জায়গায় একেবারে বন্যা হয়ে যেত। সেই জায়গায় আমাদের জেলা পরিষদ এবং আমাদের পৌরসভা 3.5 কোটি টাকার উপর দিয়ে খরচা করে যে রাস্তা আজকে বানিয়েছে, আপনারা দেখুন চোখের সামনে। এটা অস্বীকার করতে পারেন যে উন্নয়ন হয়নি? এটা যদি বলে অস্বীকার করে যে উন্নয়ন হয়নি। নাম্বার 2, সিপিএম এর কথা আমি বলতে চাই যে ঘরে ঘরে জল প্রকল্প কাঁথি শহরের মধ্যে 90% জায়গায় আমরা জল সরবরাহ করার ব্যবস্থা করেছি। তার মানে সিপিএম মিথ্যা কথা বলছে যে ওই যে ব্যারেল জল কেন কি বলছেন সেটা ওনাদের ব্যাপার। এখন সামনে রাজনীতি
রয়েছে, কাঁথি দক্ষিণ হয়তো ওরা বিধানসভা বলছে। কেন্দ্র মানে শুধু কাঁথি শহর নয়, না, না। দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে আমার বাড়ি দুর্মুট অঞ্চলে, আমি সেই অঞ্চলে ভোটারই হয়ে আমি জানি আমাকে রোজ সকালে জলটা কাঁথি শহর থেকেই আনতে হয়। এবং আপনাকে ফলে বলি, এই এই দুর্মুট অভিজ্ঞতা অঞ্চল দেখেই কিন্তু বললাম বিজেপির অঞ্চলটা কিন্তু বিজেপি পরিচালিত। এইভাবে এড়িয়ে যাওয়ার জন্য মনে বিজেপি রাখবেন, তৃণমূলের মধ্যে অঞ্চলটা অঞ্চলে কিন্তু দ্বন্দ্ব চলবে। বিজেপি পরিচালিত কিন্তু অঞ্চল। সাধারণ মানুষ অঞ্চলে- এখান থেকে অঞ্চলে- পরিষেবা পাবে না, পৌঁছে দেওয়ার এটাই দায়িত্ব বলছে। কোন আসছি, 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 একবার CPM এর কাছ থেকে অভিযোগটা সম্পূর্ণ শুনে নেবো। আসছি, আসছি, আমি আগে আমার মঞ্চে উপস্থিত বক্তাদের আমি জানিয়ে রাখি, আমার হাতে দুটো কার্ড রয়েছে, একটা লাল একটা হলুদ। ফুটবল খেলা বাঙালির সঙ্গে একদম রক্তে জড়িয়ে রয়েছে। লাল হলুদের মাহাত্ম্য আপনারা জানেন। মাঝখানে যদি কথা বলেন তাহলে কিন্তু আলোচনাটা হবে না। এখানকার মানুষ শুনতে এসেছেন তাদের প্রিয় নেতাদের কাছ থেকে যে কি কাজ হয়েছে, কি কাজ করতে হবে, কেন কাকে ভোট দেওয়া হবে। ফলে যদি বারংবার যদি একজনের কথার মাঝখানে আরেকজন মানে বাধা দেন, তাহলে দুবার হলুদ কার্ড দেখলে কিন্তু 5 মিনিটের জন্য লাল কার্ড, অর্থাৎ 5 মিনিট তাকে আর বলার জন্য সুযোগ দেব না। সেটা মাথায় রাখবেন, আশা করব। বলুন। এখানে তৃণমূলের পক্ষ থেকে যিনি প্রতিনিধি আছেন তিনি যেভাবে বলতে চাইছেন উন্নয়নের বিষয়, উন্নয়নটা শুধুমাত্র দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্র মানে কাঁথি শহর নয়। তাই কাঁথি শহরের বাইরে 10টি পঞ্চায়েত আছে এই দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের মধ্যে। তার মধ্যে যে দুটি গ্রাম পঞ্চায়েতের কথা মূলত আমি বলতে চাইছিলাম, দুর্মুট এবং কুসুমপুর, এই দুটো গ্রাম পঞ্চায়েতের মাটির তলায় লবণাক্ত জল, ফলে নলবাহিত জল পরিষেবা, বিশুদ্ধ পানীয় জল পরিষেবা পৌঁছে দেওয়ার যে দায়িত্ব তৃণমূল কংগ্রেসের রয়েছে, বিজেপিরও সমানভাবে রয়েছে। যখনই এখানে তৃণমূলের প্রতিনিধি স্বীকার করলেন যে দুর্মুট অঞ্চল বিজেপি দ্বারা পরিচালিত, ইনারা একে অপরের মধ্যে দোষারোপ করবেন, কিন্তু প্রকৃত অর্থে মানুষ তার পরিষেবা থেকে বঞ্চিত থাকবে। কিন্তু আমরা জানি যে এদের লড়াই ঝগড়া ফেক হয়, দোনো কা মালিক এক হয়। তাই এদের মূলত তৃণমূল বিজেপি সেটিং করে কাঁথি আপনারা আবার পৌরসভায় বিজেমূল তত্ত্ব বলছেন। মাঝে তো আমরা শুনেছিলাম এই বিজেমূল তত্ত্ব থেকে সিপিএম নাকি সরে যাচ্ছে। দেখা যাচ্ছে তো বিজেমূল তত্ত্বের মধ্য দিয়ে নন্দীগ্রামে দেখলেন তো সকালবেলায় যে ছিল বিজেপির, বিকেল বেলায় তিনি হলেন তৃণমূলের প্রার্থী। ময়নাতে দেখলেন তো 1 মাস আগে যিনি ছিলেন বিজেপির চন্দন মণ্ডল, যিনি তৃণমূলে প্রার্থী হয়েছেন, তিনি 1 মাসের মধ্যে অভিষেক বাবুর সঙ্গে যোগাযোগ করে তৃণমূলে প্রার্থী হলেন। পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপি তৃণমূল বলে আলাদা কোনো দল আছে বলে আমরা মনে করি না। এখানে প্রাক্তন তৃণমূল আর বর্তমান তৃণমূল এটারই লড়াই চলছে। এখানে এখানে অধিকারীরাই ঠিক করে দেন বিজেপির কে প্রার্থী হবে, তৃণমূলের কে প্রার্থী হবে, এবং সেই মতো করেই চলছে গোটা পূর্ব মেদিনীপুর জেলার একগুচ্ছ রাজনীতি। অভিযোগ, সেই কাঁথি পৌরসভায় যখন অভিযোগের মধ্যে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অভিযোগ। আমরা জানি যে কাঁথির যে কথা দুটো বলবো। পার্ট রয়েছে, আসবো রত্নদীপ বাবু, আসবো। গ্রামীণ পার্ট রয়েছে 69.15% এবং শহুরে ভোটার রয়েছেন 30.85%। ফলে এই যে গ্রামীণ ভাগটা যতটা, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমরা যখন একটা স্থানীয়ভাবে সমীক্ষা করছিলাম, কথা বলছিলাম, সেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে যে জেলা সভাধিপতি জায়গা থেকে যে উন্নয়নটা হয়েছে সেখানে শহরকে যতটা গুরুত্ব দেওয়া হয়েছে, গ্রামীণ এলাকা ততটা গুরুত্ব পায়নি। একই রকম ভাবে সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির যিনি বিধায়ক রয়েছেন তারও বিরুদ্ধে বক্তব্য যে তিনি যে কাজটা করেছেন সেটা তার অঞ্চলের মধ্যে, কিন্তু কাঁথি 1 নম্বর আর 2 নম্বর যে গ্রাম ব্লক রয়েছে সেই ব্লকের যে গ্রামীণ এলাকা, সেই গ্রামীণ এলাকায় পৌঁছানোর ক্ষেত্রে দুপক্ষেরই প্রধান যে বিরোধী রাজনৈতিক দল বা এই কেন্দ্রের শাসক বলা যায় যে বিজেপি বা জেলা সভাধিপতিতে থাকা তৃণমূল কংগ্রেস, দুজনেরই যেন সামান্য হলেও খামতি রয়ে গিয়েছে গ্রামীণ এলাকার প্রতি নজর দিতে। আমরা সে বিষয়ে তাদের কি বক্তব্য শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যেতেই হবে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভান নিয়ে আমি অঙ্কুর। আজকে কাঁথি দক্ষিণে বিধানসভা কেন্দ্রে যে আলোচনা চলছিল সেখানে উন্নয়নের যে মাপকাঠি, সেই উন্নয়নের মাপকাঠি শহুরে এলাকায় একরকম, গ্রামীণ এলাকায় একরকম। শহুরে এলাকায় কি কি কাজ করেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই খতিয়ান তারা তুলে ধরলেন। আমি প্রথমে আসবো ভারতীয় জনতা পার্টির কাছে। ধীরেন্দ্রনাথ পাত্র রয়েছেন আমাদের মঞ্চে, বিজেপির প্রতিনিধি। ধীরেনবাবু, যেটা উনি বলছেন যে এই যে যমুনার জলা যাকে বলা হতো সেই কাজটা করে সাধারণ মানুষের অত্যন্ত উপকার হয়েছে, তার কারণ দীর্ঘদিন ধরে ওই এলাকায় জল জমতো।
এটা কি সামান্য হলেও বিজেপিকে চাপে রাখবে? কারণ এই এলাকা এই অভিযোগটা তো দীর্ঘদিনের ছিল। না না না, এটা কোনো চাপে রাখা প্রশ্ন নেই। দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক দল এটা নিয়ে আমরা আন্দোলনও করেছি, সরকার করছিল না, এটা সরকারের ব্যর্থতা। সরকার শুভবুদ্ধি সম্পন্ন হয়েছে, সরকারের কাজটা করে দিয়েছে। এটা কাঁথি পৌরসভার একটা বিস্তীর্ণ কিছু এলাকার মানুষের যাতায়াতের খুবই অসুবিধা ছিল, সেটা হচ্ছে এটা সরকার অনেক আগে করা উচিত ছিল, করেছে, ভালো। আর সিপিএম এর পক্ষ থেকে বলা হচ্ছিল যে গ্রামীণ এলাকায় না, আমাদের সিপিএম এর পক্ষ থেকে যে ভাই বক্তব্য রেখেছে ঝাড়েশ্বর ভাই, তাকে বলি যে জলের যে সমস্যা তার সমাধানের জন্য শুধু দুর্মুট অঞ্চল কুসুমপুর নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন এলাকায় নন ট্রিবল এরিয়া আছে, গ্রামের মানুষ জল পায় না, জল সমস্যায় ভুগে। তার জন্য আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন ছিল যে বাড়িতে প্রত্যেক মায়ের কাছে জলের ট্যাপটা পৌঁছে দেবে। জল মিশন প্রকল্প সারা ভারতবর্ষে কাজ চলছে। পশ্চিমবঙ্গে অপদার্থ সরকার টেন্ডার করেও সেই কাজটা করতে দেয়নি এবং তার প্যাক্ট মানি দেয়নি, তার যে মানি যেটা দেওয়ার কথা দেয়নি। রাস্তা ধারে দেখবেন টেন্ডার হয়েছিল, কন্ট্রাক্টররা সমস্ত পাইপ ফেলে রেখেছে, কাজ করতে দেয়নি। সম্পূর্ণ ব্যর্থতা। একটা ছোট্ট তথ্য দিই, একটা ছোট্ট সম্পূর্ণ ব্যর্থতা। একটা ছোট্ট তথ্য দিই। 2011 সালের যে সুমারি হয়েছিল, সেই সুমারি অনুযায়ী দেশের গ্রামীণ জনসংখ্যার 8% পশ্চিমবঙ্গের। দেশের টোটাল যে গ্রামীণ জনসংখ্যা রয়েছে তার 8% পশ্চিমবঙ্গের। আপনি জল জীবন মিশনের কথা বলছেন, কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এই যে কেন্দ্রীয় সরকারের যে জল জীবন মিশন, সেখানে কেন্দ্রীয় সরকারের যে অনুদান, সেই অনুদানটা আমাদের রাজ্য পেয়েছে 6%। যেখানে গোটা দেশের 8% গ্রামীণ জনসংখ্যা আমাদের রাজ্যে, সেখানে অনুদানের ক্ষেত্রে 6% টেন্ডার হয়েছিল, কাজ হয়নি কেন? সেই জবাবটা দেন, তৃণমূলের নেতৃত্ব দেন। আপনি কেন বলছেন এই কথাটা? আমি বলছি আপনাকে, টেন্ডার তো হয়েছিল, টেন্ডার হয়েছে, কন্ট্রাক্টর মাল ফেলেছিল, তারপরে কাজ আটকেছে কেন? জল মিশনের কাজ কেন আটকে আছে? তৃণমূলের জবাব শুনি। যেটা বারবার উত্তেজিত হয়ে যাচ্ছেন বিজেপির ধীরেন বাবু, একেবারে উত্তেজিত হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ আপনারা ব্যর্থ, কোনো কিছু দেন না। পশ্চিম বাংলায় কোনো কাজই টাকা ওনারা দেননি, কয়েক হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার দেননি। ওনারা বলতে পারবেন টাকা দিয়েছেন? টেন্ডার হতে পারে, টেন্ডার হওয়ার পরে সেই টাকা যদি অ্যাপ্রুভ না হয় তাহলে কি করে কাজ করবে? আজকে হাজার হাজার কোটি টাকা মনরেগা থেকে শুরু করে সমস্ত জায়গায় টাকা আটকে দিয়ে যে বঞ্চনা, পশ্চিম বাংলাকে হাতে না মেরে যখন 21 সালে হেরে গেল, ভোট পেল না, তখন কি করলো? তাকে কি করে ভাতে মারা যায় সেই চেষ্টা করেছিল। কিন্তু আমাদের হিসাব দিতে পারেননি, চুরি করেছেন, বেশিরভাগ জায়গায় হিসাব দিতে পারেন। যে বেশিরভাগ জায়গায় যেটা আমরা বলতে চাই, আপনাকে একটু জানতে হবে, এই 10টা যে অঞ্চল, এই 10টা অঞ্চলের যেখানেই দেখুন, 10টা অঞ্চলের মধ্যে আমাদের যে পঞ্চায়েত সমিতি কাঁথি, সেটা বিজেপি পরিচালিত, এবং এই 10টা অঞ্চলের মধ্যে বেশিরভাগগুলোই কিন্তু বিজেপি দখল করে আছে, তারা ক্ষমতা ভোগ করছে। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস মাত্র 2টো দখল করেছে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস 2টো দখল করেছে, মানে ভুল বলছে, বিজেপি দখল করে, তৃণমূল দখল করে না। মানে দখল ব্যাপারটা আসছে কেন? এটা তো মানুষের ভোটেই জিতেছে, সেটা বিজেপিও। তৃণমূল কংগ্রেস দখলের রাজনীতি জানে, তৃণমূল কংগ্রেস দখলের রাজনীতি জানে, স্বাভাবিকভাবে তিনাদের মুখ থেকে এই শব্দ বন্ধ উচ্চারিত হবে। ওটা উনি ওই সিপিএম এর যিনি আছেন, ও তো একদম শেষ হয়ে গেছে। মানুষ জানে কাঁথি পৌরসভার ভোট কেমন হয়েছিল, মানুষ জানে, যে কারণে কাঁথি পৌরসভায় ছাপ্পা ভোট হয়েছিল। ওরা ওই সিপিএম জাদুঘরে গেছে, সেটা বিষয় না, কিন্তু কাজের কাজ ওদের কিছু নেই। রত্নদীপ বাবু সেই কারণে মানুষ বামেদেরকেই ফিরিয়ে আনতে চাইছে। ঝাড়েশ্বর বাবু, আসছি আমি আপনার কাছে। রত্নদীপ বাবু, আপনি উত্তেজিত হবেন না। যেটা প্রশ্ন সেটা হচ্ছে কি, আপনি বলছেন সিপিএম মিউজিয়ামে গেছে, সিপিএম জাদুঘরে যাক কি না যাক সেটার বিষয়ে আমি তার খতিয়ান এখানে নিতে আসিনি। আমার আপনার কাছে প্রশ্ন, এই যে ধরুন আপনি বলছেন যে এত কাজ করেছেন, মানুষ তো আপনাদের ধরুন যে ভোটটা আপনারা পেয়েছিলেন সেক্ষেত্রে মানে কাঁথি দক্ষিণে 2021-এ,
সেই ভোটের পর আমরা দেখতে পাচ্ছি 2024-এর যে লোকসভা ভোট, সেখানে ভারতীয় জনতা পার্টি প্রায় 18,774 ভোটে এগিয়ে রয়েছে। তার মধ্যে এসআইআর এ আবার নাম বাদ গেছে 9,650। ফলে 2021-এও জয়ী, লোকসভা নির্বাচনেও প্রায় 20,000-এর কাছে এগিয়ে, আবার এসআইআরেও নাম বাদ গেছে। তাহলে মানুষ তো এর পর তাদের প্রতি আস্থা রাখছে। এই যে আপনারা বলছেন বিজেপির বিধায়ক কোনো কাজ করেনি, তারপরেও তাদের উপরেই আস্থা রাখছে কেন? না না বলছি 21 সালের পরে বিধানসভার ভোটের পরে যত আপনি দেখুন ভোট হয়েছে, আমরা পৌরসভা জিতেছি, আমরা বিভিন্ন পৌরসভার ছাপ্পা মেরেছে আর বুথ দখল করে রেখেছে। পৌরসভা নির্বাচন হয়নি, পৌরসভা নির্বাচন হয়নি, পৌরসভা নির্বাচন হয়নি। দুটোই কাটমানি সরকার। আমি আপনাকে বক্তব্য যাহাই বিজেপি তাহাই তৃণমূল, রাখার সুযোগ দেবো। যাহাই বিজেপি তাহাই তৃণমূল। হলুদ কার্ড দেখাতে বাধ্য হবো, দুটাই হলুদ কার্ড দেখাতে কাটমানি বাধ্য হবো, সরকার। হলুদ কার্ড দেখাতে এবং বাধ্য হবো। সেইটা হ্যাঁ, শেষ করুন, বলছি। শেষ করুন। ম্যান্ডেট, জনসাধারণের ম্যান্ডেট কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে এবং আগামী দিনে এটা প্রমাণিত হবে 26 সালের ভোটে। হ্যাঁ। আমাদের প্রার্থী যিনি আছেন হ্যাঁ। তিনি বিপুল ভোটে এখান থেকে জিতবেন, এটা আমরা বলে গেল। এই যে আত্মবিশ্বাস তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেখানো হচ্ছে, সেই আত্মবিশ্বাসের পেছনে ভারতীয় জনতা পার্টি কি মনে করে? মানে এখানে বিজেপির মানে যদি আমরা এই এলাকার যদি জনবিন্যাস দেখি, সেখানে তফসিলি ভোট রয়েছে প্রায় 11.49% আর মুসলিম ভোট রয়েছে 11.60%। এর আগে আমরা একবার শুনেছিলাম বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে একটা কথা, যে আমাদের মুসলিমদের ভোট দিতে লাগবে না, হিন্দু ভোট পেলেই আমরা জিতবো। এই কেন্দ্র থেকে কি আপনারা সেরকম কোনো বক্তব্য রাখছেন? আমরা কখনই এ কথা বলিনি। আমাদের পরিষ্কার বক্তব্য, যারা ভারতীয় মুসলমান তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই। পশ্চিমবাংলায় যারা রোহিঙ্গা মুসলমান যারা দখল করে আছে পশ্চিমবাংলা, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। ভারতীয় মুসলমানের বিরুদ্ধে, রাষ্ট্রবাদী মুসলমান যারা, তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। যারা রাষ্ট্রবাদী মুসলমান তাদের বিরুদ্ধে আমাদের কোনো না, অভিযোগ তাদের নেই। ভোট কি চান আপনারা? আমরা 100বার চাইবো, কেন চাইবো না? ওটা ইলেকশন আসার সঙ্গে সঙ্গে কেন আমরা প্রকাশ করে চাইবো? দিয়েছে। বেশ বেশ বেশ। আমরা- দেখি কংগ্রেসের ওটা কাছে যাবো। ওটা- রাসদুলাল নন্দ, কি মনে হচ্ছে? ওটা সামনে ইলেকশন, যার ফলে আজকে 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে গেছে। আমার কথা হচ্ছে যে যাই প্রজেক্ট, যেটা জল জীবন মিশন নিয়ে কথা হচ্ছিল, টোটালি প্রজেক্ট হচ্ছে কংগ্রেসের প্রজেক্টকে হাইজ্যাক করেছে এরা। আপনি গ্রামে চলে যান, নয়াপুর জিপি, আপনি চলে যান মাজরাপুর জিপিতে, সব জল জীবন মিশনের যে ট্যাপগুলো সব মাথা এরকম করে পড়ে আছে। শুধু টেন্ডার হয়েছে, কাটমানি নিজেরা খেয়ে নিয়েছে, কোনো জল যায়নি। কাটমানিটা কে খেয়েছে, তৃণমূল না বিজেপি? যে এলাকায় যেরকম পঞ্চায়েত আছে, যার তৃণমূল সে খেয়েছে, যেখানে বিজেপি ক্ষমতা আছে সেখানে খেয়েছে। আপনি চলে যান মাজরাপুর জিপিতে, আপনারা এখন বিজেপি আন্দোলনে আছে। নেমেছিলেন, রাস্তায় নেমেছিলেন আপনারা? আমাদের যতটুকুন ক্ষমতা ততটুকুনি আন্দোলন করেছি। তাই সেই ক্ষমতা নিয়ে আন্দোলন এবারে করার লোক নেই। নির্বাচনে আসছি, আপনাকে জিজ্ঞাসা করছি না। আপনি চলে যান কুসুমপুরে, ঠিক তৃণমূল আছে, ক্ষমতা আছে। বুঝলাম। তৃণমূল রাসদুলাল বাবু, ক্ষমতা আছে, কুসুমপুরে জল নেই। আপনাদের ক্ষমতা নিয়ে আপনি নিজেই শুনুন, বলছেন কাঁথি একটা আমার ঐতিহাসিক- কথাটা শেষ হোক, আমার প্রশ্নটার উত্তর আমি আপনার কাছ থেকে চাইছি। আমার বক্তব্য যে আপনারা বলছেন আমাদের যতটুকু ক্ষমতা আমরা ততটুকু করেছি, তা সেই ক্ষমতায় এবার কতটুকু ভোট পাবেন বলে মনে করছেন? শুনুন, আমরা তো জিতবো আশা করছি। কিসের ভিত্তিতে, কেন মানুষ আপনাদের জিতবে? দক্ষিণ কাঁথি বরাবরই ডানপন্থী রাজনীতি, ডানপন্থী ঘাঁটি এটা, অত না জেতার কোনো কারণই নেই। আমার প্রশ্ন হচ্ছে যে এই কাঁথি হচ্ছে ঐতিহাসিক জায়গা। এই জায়গায় আপনি দেখুন যে কাঁথিতে আজ অব্দি 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর, আজকে তৃণমূল টোটাল ক্ষমতায় আসার পর কাঁথি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, কি ডেভেলপমেন্ট হয়েছে আপনি বলুন আমাকে। আপনারা বলুন, আপনারা স্থানীয় কাঁথিতে মানুষ। কোনো ডেভেলপমেন্টই হয়নি। কাঁথিতে কি ডেভেলপমেন্ট হয়েছে? আজকের যারা বিজেপি এই যে- গতদিনের এই যে তৃণমূল, যমুনা জলা জায়গাটার শুনুন, কথা বলছে, আজকের যারা এটা- বিজেপি গতদিনের তৃণমূল, হ্যাঁ। একদম রাইটার্স বিল্ডিং থেকে বুথ স্তর অব্দি হাতের মুঠায় ক্ষমতা ছিল। পারলে কাঁথির মানুষকে সোনায় ভরিয়ে দিত। কাঁথি একটি আপনি যে কথা বলছেন, আমি কাঁথি যদি শহর দেখি একটি 2006 সালের উল্লেখযোগ্য বিধানসভা প্রতিষ্ঠান হতে নির্বাচন, পারত। এক মিনিট, কাঁথি আমরা কি পেয়েছি? এক মিনিট রাসদুলাল বাবু, 2006 সালের বিধানসভা নির্বাচন যদি দেখি আমরা, সেখানে 30টা আসন পেয়েছিল বিরোধী। ফলে সেই 30টার মধ্যেও যদি একটা দল মানে একটা জায়গা থাকে, সেই 30টা আসনের মধ্যে যেখানে বামেরা জেতেননি, তার মধ্যে একটা দক্ষিণ কাঁথি একটা, হ্যাঁ, সেখানে তখনও কিন্তু জিতেছিল এই শিশির অধিকারী মানে পার্টি। আমার বক্তব্য হচ্ছে শিশির অধিকারী যেখানেই থাকুন, সেইখানের দল যদি কাঁথিতে জেতে, তার মানে ডানপন্থী একটা মানে ফোর্স তো এখানে কাজ করে। তাহলে আজকে আপনি বলছেন যে তৃণমূল কংগ্রেস কিছুই করেনি। আমি আপনার তর্কের খাতিরে আপনার কথা মেনে নিলাম।
আজকে তাহলে আপনারা কি করবেন? কেন মানুষ আপনাদের উপর আস্থা রাখবে? আপনাদেরও মানে আপনাদের সঙ্গে না অধিকারী রয়েছে, না আপনাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস রয়েছে। আপনারা এখনো পর্যন্ত কোনো আন্দোলন সংগঠিত করে উঠতে পারেননি এই জেলায়, এই বিধানসভা কেন্দ্রে অ্যাটলিস্ট, যাতে আপনাদের উপর মানুষ আস্থা রাখতে পারে। আমরা কেন? আমরা বরাবরই গোটা পূর্ব মেদিনীপুর জেলায় আমাদের এর সংখ্যার নিরিখে আমরা যতটুকুন পেরেছি, আমরা ডিএম অফিসে ডেপুটেশন দিয়েছি বিভিন্ন ইস্যুতে, আমরা পৌরসভায় ডেপুটেশন দিয়েছি, গ্রাম পঞ্চায়েতগুলোয় ডেপুটেশন দিয়েছি, আমরা আমাদের মতো করে কাজ করে গেছি। কিন্তু একটা বাবার ব্যাপার আছে যে এই কাঁথি, আজকে দক্ষিণ কাঁথি কেন্দ্র নিয়ে আলোচনা হচ্ছে। আমি যদি সার্বিকভাবে দেখি, দক্ষিণ কাঁথির হৃৎপিণ্ড হচ্ছে কাঁথি। এই যে টোটাল এরিয়া আপনি চলে যান, গোটা জিপি গুলো থেকে শুরু করে গোটা শহরতলির লোক কাঁথিতে আসে, ম্যাক্সিমাম ব্যবসায়ী কাঁথিতে। আমরা চাইবো যে কাঁথি, যখন এখানে কাঁথির লোক ক্ষমতা ভোগ করছিল সবাই, তখন আমরা চেয়েছিলাম কি যে কাঁথিটা ডেভেলপমেন্ট হোক। কাঁথিতে কোনো মেডিকেল কলেজ হয়নি, কাঁথিতে কোনো মহিলা কলেজ হয়নি, কাঁথি সেই অর্থে কোনো ডেভেলপমেন্ট হয়নি। এটা আজকে কাঁথির মানুষকে ভাবতে হবে, কেন কাঁথি পাবে না? অবশ্যই এই প্রশ্ন কেন কাঁথির মানুষ পাবে না? কাঁথির মানুষের হাতে ক্ষমতা টোটাল রাইটার্স বিল্ডিং থেকে বুথ স্তর অবধি ছিল, কেন কাঁথি পাবে তার না? পাশাপাশি মহকুমা হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, এগুলো দেখতে পাচ্ছে না অন্তত কংগ্রেস। আপনারা বলুন কি করেছেন? আমরা যে কথাটা উনি বললেন, আপনি যদি নিজে থেকেই একটু বেরান, কাঁথি শহর কেন, কাঁথি শহরতলি এলাকায়, অর্থাৎ যতটা দক্ষিণ কাঁথি বিধানসভা এলাকা রয়েছে, যে মানুষের যে ন্যূনতম যেগুলো জিনিস দরকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, রাস্তাঘাট, জল, ইলেকট্রিসিটি, এগুলোর কোনো জায়গায় আপনি দেখতে পাবেন না যে কোনো জায়গায় আজকে একটা মাটির রাস্তা আছে। প্রায় সর্বত্র কংক্রিট রোড, এবং বর্তমানে এই যে পথশ্রী থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভারত পশ্চিম বাংলার যিনি মুখ্যমন্ত্রী, আগামী দিনে ভারতবর্ষকে যিনি নেতৃত্ব দেবেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ডালি এই এলাকার সমস্ত জায়গায় আপনারা দেখতে পাবেন, পরিলক্ষিত হবে। কিছু মানুষ কংগ্রেস বলছে কংগ্রেস জিতবে, ভালো কথা, যিনি ক্যান্ডিডেট হন এটা স্বাভাবিক, তিনি সেটা দাবি বলবেন, করবেন ঠিক যে আছে, তিনি আমি সেটা জিতবেন। নিয়ে বলছি না। না, আমি বলছি আপনাদের আমি বিরুদ্ধে যেটা বলছি, আপনারা মহকুমা হাসপাতালের উন্নয়ন করেছেন। আমরা অফকোর্স উন্নতি করেছি। নামে আগের জেলা যে মহকুমা হাসপাতাল হয়েছে, হাসপাতাল, শুধু যার ফলক ছিল, লাগানো অভিযোগটা কি আছে, শুনুন? থেকে অনেক ভালো হয়েছে। বেশ বেশ, অভিযোগটা কি শুনেনি, আপনি উত্তর দেবেন, বলুন। আপনি যদি কাঁথি মহকুমা হাসপাতালে যান, ওখানে আপনি গিয়ে দেখবেন কুকুরে মানুষে একসঙ্গে সেখানে খাওয়ার বিতরণ হচ্ছে, যেন সেখানে মানুষের পরিষেবা তো দূরস্থ। একটা মহকুমা হাসপাতাল কাগজে কলমে ওখানে ফলক লাগানো আছে জেলা একদম হাসপাতাল, শুনানি, কিন্তু ওখানকার আইসিইউ বন্ধ। ওখানকার একটা রক্ত পরীক্ষা করতে গেলেও আপনাকে 7 দিন সময় নিচ্ছে। ফলে কাঁথি মহকুমা হাসপাতালের কাজ হচ্ছে রোগীকে ভর্তি নেওয়া আর পরের দিন তাকে রেফার করে কলকাতায় পাঠিয়ে দেওয়া। এবার সেই রেফার কেস রাস্তায় যেতে যেতে বেশিরভাগ ক্ষেত্রে মারা যাচ্ছে। বিশেষত আমাদের যেহেতু এটা দীঘা নন্দকুমার জাতীয় সড়ক, প্রায় এই জাতীয় সড়কেই দুর্ঘটনা লেগে থাকে। দুর্ঘটনাগ্রস্ত এই রোগীরা কাঁথি মহকুমা হাসপাতালে এসে সেই পরিষেবা পায় না। আমরা দীর্ঘদিন দাবি করেছি কাঁথি এই শহরে, যেটা আপনি বলছিলেন যে এখানে এমপি যিনি আছেন তিনার বাড়ি, এমএলএ যিনি আছেন তিনার বাড়ি, গোটা রাজ্যের প্রশাসন এক সময় যিনারা পরিচালনা করেছেন, পরিবহন মন্ত্রী অথচ থেকে উন্নয়ন হয়নি। শুনবো উন্নয়ন রত্নদীপ বাবু, জিরো। রত্নদীপ বাবু উন্নয়নের আপনার উত্তর জায়গা আগে থেকে শুনবো। একটা কেন পরিবারের এখানে আমি উন্নয়ন ঠিক হয়েছে। একই মহকুমা রকমভাবে- হসপিটালে কোনো আমি একই স্টাফই নেই। রকমভাবে আসছি। মহকুমা হসপিটালে কোনো আসছি। আপনাদেরকে বলছি হ্যাঁ, যে অবস্থা ছিল, অব্যবস্থা, যেটা সিপিএম এর পিরিয়ডে ছিল, কুকুর বেড়াল ঘুরে বেড়াতো। বর্তমানে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, ওখানে মাতৃমা বলে যে স্পেশাল সেকশনটা খোলা হয়েছে, সেই সেকশনটা যেখানে মায়েদের ডেলিভারির ব্যবস্থা আছে বা মায়েদের চিকিৎসা সংক্রান্ত ব্যাপারগুলো হয়। রেফার রোগ কিন্তু আমি দেখলাম, আমি এর আগের দিন ছিলাম রামনগর বিধানসভা কেন্দ্রে, সেখানেও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। তাদের একটা বড় রোগ মানে বক্তব্য হচ্ছে গিয়ে এই পূর্ব মেদিনীপুর জেলায় রামনগরেও যেমন কোনো হাসপাতাল হয়নি, আর এখানের এই হাসপাতালে যখন সেখান থেকে আসেন কাঁথিতে, তখন কিন্তু সেখানেও একই রকম ভাবে রেফার করে দেওয়া হয় কলকাতায় বা কখনো তমলুকে বা অন্যান্য জায়গায়। না, একটা মূলত কথা আপনাকে কলকাতায়। বলি শুনুন, যে ডাক্তার কথাটা না আমি থাকলে তো বলতে রেফার চাইছিলাম, করবেই। সেই কথার পরিপ্রেক্ষিতে বলি যে কিছু কেস, এটা স্বাভাবিক। ধরুন এখানে যে সমস্ত স্পেশালিস্ট ডক্টর আছেন, ধরুন অ্যাক্সিডেন্ট, কোনো স্পেশালিস্ট ডক্টর নেই। হঠাৎ করে শুনেন ইন্টারাপ্ট করলে আমি বলবো না। শুনেনি
কংগ্রেস হবে যদি না। ইন্টারাপ্ট করে, অবশ্যই বলতে না দেয়, বলুন বলুন বলুন, তাহলে তো হবে না। শেষ করুন। হ্যাঁ আমি শেষ করি, আমি শেষ করার পরে তুমি বলো। অবশ্যই ডেকোরামটা বলুন মেইনটেইন করা হ্যাঁ উচিত, হ্যাঁ, বলুন আমি বলুন মনে বলুন করি। রতন বাবু রাসদুলাল বলুন। বাবু, হ্যাঁ যে কথাটা আমি বলতে চাইছি যে নিশ্চিতভাবে এখানে যখন কোনো সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়, অনেক এরকম হয়, সেই অ্যাক্সিডেন্টগুলোর জলদি কোনো মানে সেরকম চিকিৎসা করার পরে তাকে আইসিইউতে, এখানে আইসিইউ আছে কিন্তু বেড সংখ্যা কম, আইসিইউ রেগুলার Not only ICU, blood test এর report পাওয়ার ক্ষেত্রেও সমস্যা থাকে, অস্বীকার করেন? মাত্র ওই বেড সংখ্যাটা কম ব্লাড টেস্টের রিপোর্ট একেবারে। 7 দিন এই গল্পটা যিনি বললেন, আমি জানি না কোত্থেকে এটা পেয়েছেন, কিন্তু এত আসলে 7 দিন ইনারা লাগে না। সরকারি হসপিটালে রোগী দেখান না, আমরা ইনাদের নেতা বেসরকারি হসপিটালে রোগী দেখান। আমি আসবো বক্তাদের কাছে, আবারও আসবো। আমি যেটা দর্শকদের জানাই যে আমি এতক্ষণ পর্যন্ত এই যে অভিযোগ, পাল্টা অভিযোগ, এবং তার পাশাপাশি বলা হচ্ছে যে মিথ্যা অভিযোগ করা হচ্ছে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে, এটা আমি শুনছি। এবার আমি সাধারণ মানুষের কাছে যাব যে তারা কি বলছেন, তাদের কি অভিজ্ঞতা, সত্যি কি কাজ হয়েছে, সত্যি কি সেখানে পরিকাঠামো ভালো, নাকি তাদের সত্যি তারা জানেন যে রোগীদের রেফার করে দেওয়া হয় বা একটা ব্লাড টেস্টের রিপোর্ট পেতে 7 দিন লাগে। আমি তাদের মতামত শুনবো, কিন্তু একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর তারা হাত তুলবেন, আমি তার কাছে যাব। একটা আগে বিরতির পর ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভান, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমরা বিরতিতে যাওয়ার আগেই বলেছিলাম যে এবার আমরা স্থানীয় বাসিন্দাদের অভিজ্ঞতার কথা শুনবো। আমি তাদের কাছে যাব এক এক করে। যদি কেউ এখান থেকে হাত তোলেন, প্রথমেই হাত তুলেছেন এর কাছে সমীরণ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সমীরণ সাহু। সমীরণ, শুনবো আপনার অভিজ্ঞতা, বলুন। প্রশ্ন হচ্ছে কলকাতার এখানে সবাইকে, কাঁথি মহকুমার হসপিটালে যে প্রশ্নগুলো উঠছে, আমি সেখানে বিলম্ব করি। দারুয়া হসপিটাল, বিশেষ করে অ্যাম্বুলেন্স পরিষেবা, পেশেন্টদের ক্ষেত্রে যে পরিষেবা দেওয়াটা, আর পেশেন্টের পাশে বিড়াল কুকুর 24 ঘন্টা শুয়ে থাকে। আর হসপিটালে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে যেটা হসপিটাল তরফ থেকে যেটা পেশেন্ট পার্টিকে খাবারটা দেওয়া হয়, ওটা ন্যূনতম মানে খাওয়ার যোগ্য নেই। বেশ, বুঝলাম। আর অ্যাম্বুলেন্সের পরিষেবা বলতে অভিজ্ঞতা গেলে হাসপাতাল নিয়ে হসপিটালের ভেতরে একজন জানাচ্ছেন। দুর্নীতিগ্রস্ত। সমীরণ, একদম পেছনে একজন হাত তুলেছেন, একদম পেছনে একজন হাত তুলেছেন, বলুন। আমার একটাই প্রশ্ন এখানে বিজেপি প্রবক্তা যিনি বসছেন ওনার কাছে, যে 2021 পর্যন্ত এখানে টোটাল অধিকারী পরিবারের রাজত্ব ছিল, তারপরে বর্তমান বিধায়কও বিজেপির, এবং হসপিটালের ম্যানেজিং কমিটি টোটালটা ওদের হাতে ছিল, তাহলে তারা এতদিন কি আলু পেঁয়াজ ছাড়াচ্ছিল? আর 2 নম্বর একটা কথা বলবো, যে যদি ভারতীয় জনতা পার্টি যিনি এখানে প্রার্থী এবারে হয়েছেন কিংবা বিধায়ক ছিলেন, তো তিনি 5 বছরে ইনি বলছেন তৃণমূল সরকার কিছু করতে দেয়নি, তাহলে 95% কাজ কি করে উনি করলেন যদি তৃণমূল সরকার কাজ করতে দেয় না? এইটা আমার প্রশ্ন ওনার কাছে। আর কাটমানি বলেন, এরা তো 2021 আগে কংগ্রেস করতেন, তাহলে এনারা ভালো নেতা ছিলেন, বড় নেতা ছিলেন অধিকারী সময়, তাহলে কি রকম কাটমানি খেতেন আমাদেরকে একটু বলুন, আমরা জানতে চাই। এই দুটো প্রশ্ন নিয়ে যাব। একটা বিষয় বুঝতে পারছি যে স্থানীয় মানুষের পক্ষ থেকে একটা অভিমত অবশ্যই রয়েছে হাসপাতাল নিয়ে, তাদের তিক্ত অভিজ্ঞতা, হাসপাতালের খাবার এবং তার পাশাপাশি হাসপাতালের মধ্যে যে কুকুরের অবস্থান রয়েছে, অ্যাম্বুলেন্স নিয়েও যে তাদের যে তিক্ত অভিজ্ঞতা রয়েছে, সেটা খুব স্পষ্ট বোঝা গেল একজনের বক্তব্যে। সেটা আগামী দিনে ভোটে কতটা প্রভাব ফেলবে স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে, সেটা তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বুঝবে। এবং আরেকটা সরাসরি প্রশ্ন হলো বিজেপির কাছে, আপনি শুনেছেন সেই প্রশ্ন, আমি আর রিপিট করে সময় নষ্ট করবো না, উত্তর শুনতে চাইবো। মাইকটা তুলে নিন প্লিজ। বলছি যে আমরা শিশির অধিকারী আমাদের অভিভাবক, তিনি 2021 সাল পর্যন্ত তিনি ছিলেন, তিনি সাংসদও ছিলেন এবং কেন্দ্রীয় মন্ত্রী। বিশেষ করে এই কাঁথি পৌরসভার তিনি প্রায় 30 বছরের কাছাকাছি চেয়ারম্যান ছিলেন। যা কিছু উন্নয়ন দেখছেন শিশিরবাবুর আমলে। আজকে সুপার মার্কেট শিশিরবাবু তিনি করেছিলেন, গনি খান চৌধুরী ইরিগেশন মিনিস্টার, তার কাছ থেকে জায়গা নিয়ে, যেখানে কয়েক হাজার বেকার যুবক করে খাচ্ছে। যিনি প্রশ্নকর্তা ছিলেন তার বক্তব্য হচ্ছে গিয়ে যে তৃণমূল কিছু কাজ করতে দেয়নি, তাহলে 95% কাজ কি করে করলেন? আমি বলেছিলাম যে এরা বাধা দিয়েছে,
এমনকি এমপি ল্যাডের টাকা কাজ করতেও দিয়েছিল না, অনেক অন্য এজেন্সিকে দিয়ে কাজ করতে হয়েছে, সেন্ট্রাল এজেন্সিকে বহু বাধা বিপত্তির সত্ত্বে কাজ হয়েছে, এবং যে কাজটা হয়েছে তাতে তৃণমূলের নেতারা ভালোই কাটমানি নিয়েছে। যেখানে আমাদের 2 লক্ষ টাকা 10 লাখ টাকার কাজ হয়েছে, সেখানে 30% 40% কন্ট্রাক্টরদের কাছ থেকে কাটমানি নিয়েছে মানে তৃণমূলের নেতারা। আপনারা বলছেন যে এই কাটমানি নিয়েছে তৃণমূল কংগ্রেস, হ্যাঁ, আপনারা তাদের এটা- নেতারা নিয়েছে, কন্ট্রাক্টরের কাছ থেকে নিয়েছে। তা আপনারা কোনো এফআইআর করেছেন? আমাদের কি আপনারা আমরা কোনো কি করে FIR এফআইআর করলে কি হবে, উপকার লাভটা কি হবে? কেন? আর বাকি পরে আর কাজ করতে পারবো না, অনেক এই বাধা পরে বিপত্তি- কাজ করতে পারবেন আর- না? আর যে বাধা বিপত্তির পরে যেটুকু কাজ করতে পেরেছি, হ্যাঁ। যদি আমরা এইভাবে লড়াই করি হ্যাঁ। আর সম্পূর্ণ কাজ করতে পারবো না, এমপি ল্যাডে এমএলএ ল্যাডের টাকা খরচ করতেই পারবো না। আসছি কে কি জানেন না জানেন সেটা আপনাদের বিষয় নয়, এটাখানে তাকে তার দল পাঠিয়েছে, এখানে তার দল তাকে পাঠিয়েছে, তাই না? আপনি একটু বসুন, আরেকজন ভাই হাত তুলেছেন, বলুন। প্রবক্তা যিনি আছেন ধীরেন বাবু, তিনি বললেন কাটমানি প্রসঙ্গ। আপনারা সকলেই শুনেছেন যে দুর্মুট অঞ্চলের প্রধান আর তার সদস্যের মধ্যে কাটমানি নিয়ে কিভাবে আলোচনা হয়েছিল, অডিও রেকর্ডিং সবাই পেয়েছেন নিশ্চয়ই। কাটমানিটা ওরা ভালো বুঝেন, তাই কাটমানিটা সবার সামনে তুলে ধরছেন। আর কাটমানি না পেলে ওনারা উন্নয়ন আপনার করতে কোনো পারবেন প্রশ্ন না। নেই তার মানে? না, প্রশ্ন আছে। তাহলে এই আমি সময়টা বলি- নষ্ট না, করবেন না ভাই, আচ্ছা, আমি উনাকে- প্রশ্নটা জানতে চাইছি। আচ্ছা, আমার প্রশ্ন হলো 10 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন আর সঙ্গে তিনি এমএলএ আছেন, তিনি হলেন অরূপ বাবু। তিনি বলছিলেন যে অনেক রাস্তাঘাট করেছেন 10 নম্বর ওয়ার্ডে, যে কোনো 3টে রাস্তাঘাট করেছেন উনি বলে দিন। উনি কাউন্সিলর প্লাস এমএলএ আছে, তাহলে ভাববো উনি করেছেন, বসুন, উন্নয়ন বসুন। করেছেন। শুনি, উত্তর শুনি। আছে কি বলবো? আপ- না, না, 10 নম্বর ওয়ার্ডে 10 নম্বর ওয়ার্ডে রাস্তার কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। না, 10 নম্বরে তার যেটা তার যতটা করা তিনি করেছেন। আমি একটা কথা বলেছি, আমি আসছে, একটা কথা আসছে, বলেছি, আসছে। আমি এখানে- একটা কথা বলেছি ভাই, আমি একটা কথা বলেছি, 60 লক্ষ টাকা ডিভাইডেড বাই 262টা বুথ, তিনি এমএলএ আছে মানে তার ওয়ার্ডেই তিনি কাজ করে দিবেন, সেটা সম্পূর্ণ টাকা নিয়োগ করবেন, এটা হতে পারে না। তাকে 260টা বুথ দেখতে হবে। তিনি এমএলএ আছেন বলে, সেই ওয়ার্ডে কাউন্সিলর বলে তিনি তার কোটার টাকা সবটাই সেখানে খরচ করে দেবেন, এটা হতে পারে না। তার যতটা সাধ্য মতন ক্ষমতা, তিনি তার ওয়ার্ডে যতটা দেওয়া সম্ভব ততটাই দিয়েছেন। এখানে ভাই আমি একটা কথা বলছি, আমি এক্সপেক্ট করব যে আপনারা বিতর্কে অংশগ্রহণ করতে জানেন, এমন কোনো বার্তা দেবেন না যাতে মনে হয় গোটা রাজ্যবাসী দেখছে তো এই প্রোগ্রামটা, যে তাদের মনে হবে যে দক্ষিণ কাঁথির লোক বিতর্কে অংশগ্রহণ করতে জানে না। একসঙ্গে 119টি দেশে কলকাতা টিভি সম্প্রচারিত হচ্ছে একসঙ্গে এই মুহূর্তে। তো সুতরাং এমন কোনো বার্তা দেবেন না যে যাতে আপনাদের এলাকা সম্পর্কে একটা খারাপ, আপনাদের ভাবমূর্তিটা ক্ষুণ্ণ হয়। ঐতিহাসিক শহর তো, সেটা আপনাদের ভাবমূর্তিটাই ক্ষুণ্ণ হবে, আমাদের কি হবে? আমরা তো সম্প্রচার করছি। আসবো একগুচ্ছ অভিযোগ আমি করেছেন। একটু হাসপাতাল প্রসঙ্গে অনেকক্ষণ আলোচনা হয়েছে, আমি একটু ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি হিসেবে বলতে চাই যে এই এলাকায় থেকে 2017 সালে আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য বাই ইলেকশনে নির্বাচিত হয়েছিলেন, এবং তিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী হয়েছিলেন। তৎকালীন সময়ে শিশির অধিকারী তিনি সাংসদ ছিলেন, শুভেন্দু অধিকারী তিনি বিধায়ক ছিলেন। তিনি বারবার দাবি করেছিলেন, আপত্তি করেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে যে কাঁথিতে একটা মেডিকেল কলেজ করে দেওয়া হোক। তিনি কোনো মতেই করে দেয়নি। এটা তৃণমূলের ব্যর্থতা, এবং চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি কাঁথির মানুষের সাথে বেইমানি করেছেন, তাই তৃণমূল কংগ্রেস ভোট চাওয়ার কোনো অধিকার নেই। এই যে দেখুন, একটা বিষয় আমরা একটু আগেও দেখছিলাম যে ওই আমাকে একটু বলতে সিপিএম এর পক্ষ থেকে বারংবার বলা হচ্ছিল যে এই যে যাতায়াত হয় না আপনাদের দুটি দলের মধ্যে, দুটি রাজনৈতিক দলের মধ্যে, কিছুদিন আগেও শুভেন্দু অধিকারীর হাত ধরে কেউ জয়েন করছেন, তারা প্রার্থী হয়ে যাচ্ছেন, এত সহজে বিষয়গুলো হয়। তো তারপরে আজ এ দলে আছেন, আজকে এ দলের টিকিটে তিনি জিতলেন, কালকে ওই দলে যদি জয়েন করে যান, আপনি যেমন বলছেন এই পুরো চন্দ্রিমা ভট্টাচার্য, তখন আপনারা তাকে মানে সাথ দিয়েছেন, তাকে আপনারা জিতিয়ে এনেছেন, কিন্তু তিনি কাজ করেননি। আমাদের জিততে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছিল, তা নাহলে চন্দ্রিমা ভট্টাচার্য জিততে পারতো না। তার এত বদনাম ছিল, তিনি দমদম থেকে পরাজিত হয়ে এখানে এসেছিলেন। এই বিজেপি এখানে তৎকালীন বাজারে যখন বিজেপি ছিল না, আমরা জিতিয়েছিলাম। কালকে আবার ওদিকে বদলি হয়ে যাবে না তো? এই আশা করে এত উত্তেজিত হচ্ছেন কেন? এই আশা করে উত্তেজিত হবেন না, জিতিয়েছিলাম আপনি তো যে তিনি একজন নেতা, কাঁথির জন্য কিছু করবেন,
এই আশা করে জিতিয়েছিলাম তিনি কাঁথির জন্য কিছু করবেন। আস্তে তিনি কথা একটা- বলুন, আপনার বয়স হয়েছে, আস্তে। ঠিক আছে, হ্যাঁ বলুন, ঠিক আছে, বলুন, ঠিক আছে, বলুন। ঠিক আছে, ঠিক আছে। আস্তে আস্তে, আপনার কাছে জানতে চাইনি, এখানে ওনাদের কাছ থেকে আমি কোনো জানতে প্রশ্ন চাইবো। নেই। তিনি এখানে বিধায়ক, তিনি মন্ত্রী, আপনাদের যদি তাকে মনে আম হয় জনতা যে দাবি করতে আপনাদের পারে। রাজনৈতিক দলের দলের পক্ষ যিনি থেকে। প্রতিনিধি আছেন তিনি বক্তব্য রাখতে পারছেন না, তাহলে তার মাঝখানে আপনাদের কেউ চলে আসুন। মানে বিজেপির পক্ষ থেকে যদি মনে হয় যে বলতে পারছেন না, তাহলে চলে আসুন। কেন এরকম ভাবে বলছেন? বারংবার ও যারা- এরকম হচ্ছে কেন? এটা এটা কি ও ভোট কাটুয়ারা আপনাদের? বলছে। আমি চাইবো ভোট আমি কাটুয়ারা আপনাদের শুনুন। আবারও বলছি, যারা ফরম ফরম করছে, আপনারা কোনো তারা বিতর্কে ভোট অংশগ্রহণ কাটুয়া, করতে পারেন না, এই তৃণমূলের বার্তাটা কিন্তু বন্ধু, যাচ্ছে at তারা least। গত লোকসভা আপনি এত নির্বাচনে উত্তেজিত হচ্ছেন কেন? উত্তেজিত হবেন না, রাখুন। আপনার কাছে যুক্তির অভাব থাকলে আপনি উত্তেজিত হবেন। যুক্তির যুক্তির অভাব কোনো অভাব থাকলে নেই, কোনো যুক্তির তাহলে অভাব তাহলে নেই। উত্তেজিত আসলে হবেন না। যুক্তির অভাব তাহলে নেই, দেখুন, কেউ এজেন্ডা নেই। উত্তেজিত হচ্ছে না, যুক্তির কোনো অভাব কেউ নেই। উত্তেজিত আসলে হচ্ছে না। বিজেপির বাকি কাছে তিনজনকে দেখুন। যুক্তির কোনো আমি অভাব আসবো নেই। ঝাড়েশ্বর রায়ের কাছে, ঝাড়েশ্বর বেরার কাছে আসবো, সিপিএম এর প্রতিনিধি এই মঞ্চে, যেটা এই যে আসলে একটু বলি, আসলে বিজেপির যিনি প্রতিনিধি আছেন তিনাদের কাছে রাজনৈতিক কোনো এজেন্ডা নেই। তিনারা একটা সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে রাজ্যে একটা হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করার চক্রান্ত তৈরি করেছেন, এবং সেই চক্রান্তেও সর্বশেষ সংযোজন হচ্ছে এসআইআর, এবং এসআইআর এর মধ্য দিয়ে কোনোভাবে ক্ষমতায় আসতে চান। তাই তিনাদের এসআইআরটা কি কাছে ভুল হচ্ছে? SIR এসআইআরটা কি ভুল হচ্ছে? সিপিএম কি তাই মনে করে? না, আমরা চাই এসআইআর হোক, কিন্তু এসআইআরটা প্রথম দিকে যেভাবে মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট এন্ট্রি, ডবল এন্ট্রি এই জাতীয় যদি কেউ থেকে থাকে তাদের নাম বাতিলের পক্ষে আমরা ছিলাম, কিন্তু পরবর্তীকালে রোহিঙ্গারা থাকুক। adjudication আবার এর আপনি নামে- কথা বলছেন মাঝখানে, আসলে মাঝখানে কেন কথা মাঝখানে কথা বলছেন? বলাটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছেন হ্যাঁ, তিনা। বলুন, শেষ যে করুন। কারণে আমার এখানে বলার, অ্যাডজুডিকেশনের নামে যেভাবে 60 লক্ষ মানুষকে হ্যারাসমেন্ট করছে, যেখানে সারা দেশে 5টা রাজ্যে একই সঙ্গে এসআইআর হলো, অন্য বাকি 4টে রাজ্যে কোথাও এ ধরনের পরিস্থিতি তার মানে তৈরি হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে এসআইআর এর বিরুদ্ধে আদালতে গেলেন, সেটাকে আপনারা সাপোর্ট করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় শুধু জাননি, আপনি হয়তো জানবেন যে মুর্শিদাবাদের একজন গ্রাম্য গৃহবধূ, না যিনি না, আমি আমাদের বলছি পার্টির রাজ্যের সমর্থক, মুখ্যমন্ত্রী হিসেবে তৃণমূল মুস্তাফির কংগ্রেসের বানু, একজন নেত্রী হিসেবে আদালতে যাওয়াকে সিপিএম সমর্থন করে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রথম কেস করেছিলেন আদালতে, মমতা ব্যানার্জি সেই কেসের সঙ্গে ট্যাগ হয়েছেন, কিন্তু সেই কেসে সুপ্রিম কোর্টের SIR যে রায়, এসআইআর এ সুপ্রিম কোর্টের যে রায় বেরিয়েছে তাতে মমতা ব্যানার্জি উকিল হিসাবে, এমনকি অ্যাপ্লিক্যান্ট হিসাবে কোথাও তার রায়ের কপিতে নাম নেই। আছে যার নাম, তিনি মুর্শিদাবাদের মুস্তাফির বানু, যিনি ভদ্রমহিলা কেস শুরু করেছিলেন, তারই কেসের রায়ে আজকে বিচারাধীন মমতা যে সমস্ত বন্দ্যোপাধ্যায় প্রক্রিয়া, ওকালতি আমরা করতে যাননি, তিনি উপস্থিত ছিলেন। আমার বক্তব্য হচ্ছে গিয়ে তার মানে উপস্থিত করেন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়াটাকে আপনারা সাপোর্ট করছেন, মনে করছেন এটা সঠিক হয়েছে? আমরা আইনি লড়াইয়ের পক্ষে। আমরা মমতা ব্যানার্জি যেভাবে হুজুগ তৈরি করে জনমানসে বিভ্রান্ত করতে চাইছেন, তিনি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে থাকতে এসআইআর পশ্চিমবঙ্গে হবেন না, তো কিন্তু এখন তো মনে হচ্ছে তিনি বেঁচে আছেন না মারা গেছেন, এখন বুঝে উঠতে পারছি না। স্বাভাবিকভাবে কেন্দ্রের বিজেপি সরকারকে খুশি রাখবার জন্য কখনো বলছেন যে ওয়াকাফ বিল আমি আনতে দেব না, কখনো বলছেন যে আমি এসআইআর করতে দেব না, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে সমস্ত বিল পাস হয়ে যাচ্ছে। সেখানে মমতা ব্যানার্জির দলের যারা সাংসদ দেখি, হয়ে উত্তর শুনবো। নির্বাচিত, আগে তারাও তৃণমূল কংগ্রেসের নিরুৎ উত্তর থাকছেন শুনবো। সেই সিপিএম সংসদে। বলেছেন ঝাড়েশ্বর বাবু, আসবো রত্নদীপ মান্নার কাছে। কি ব্যাপারে এই যে বলা হচ্ছে যে প্রত্যেকটি ক্ষেত্রেই রাজ্যের শাসক দলের পক্ষ থেকে যে বলা হয়েছে এসআইআর হোক বা ওয়াকফ হোক, তারা সেটা এখানে বলবৎ করতে দেবেন না, কিন্তু তারপরে সেটাই বাস্তবায়িত হয়েছে আমাদের রাজ্যে, কিন্তু কোথাও বাধা দেওয়া হয়নি। বাধা দেওয়া যদি না হতো তাহলে আপনারা দেখছেন যে যে ধরনের আন্দোলন আমরা তো করেছি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, আমাদের সমস্ত স্তরের লিডাররা এসআইআর নিয়ে যে ধরনের আন্দোলন করেছে, এটা পশ্চিমবাংলা নয়, কিন্তু এটা বলবৎ হয়েছে আমাদের রাজ্যে, তো সেটাই ওনারা বলছেন। বলবৎ হতে হবেই তো, কারণ যে এজেন্সিটা বর্তমান রয়েছে নির্বাচন কমিশন নামক, এই এজেন্সিটা তো বকলমে বিজেপির একটি এজেন্সি, তারা করছে। তারা যদি করে এবং সেখানে সাংবিধানিক অধিকারটাকে নির্লজ্জভাবে প্রয়োগ করে একটা কথা মনে একটা করিয়ে দিয়ে আপনি নির্বাচিত প্রতিনিধিদের আমি একটা কথা বলবো রত্নদীপ বাবু, আপনি যে কথা বলছেন, আমি আপনাকে স্মরণ করিয়ে দেওয়াটা আমার কর্তব্য, কারণ
নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপনি যে কথা বলছেন, একটা সাংবিধানিক সংস্থা এবং তার প্রত্যেকটা পদক্ষেপকে গতকালও আমরা দেখেছি সুপ্রিম কোর্ট রাজ্য প্রশাসনকে ভর্ৎসনা করেছে, নির্বাচন কমিশনের পদক্ষেপকে সায় দিয়েছে। না। ফলে আমি আশা করব নির্বাচন কমিশন সম্পর্কে আপনার বিরোধিতা থাকতেই পারেন, শব্দ চয়নের ক্ষেত্রে যদি একটু সতর্ক না, হন। আমি নির্বাচন আবারও কমিশনের আসবো এই সক্রিয়তা আলোচনায়। আছে, এই আমি তো আলোচনায় সততা একটা আছি। ছোট্ট বিজ্ঞাপনের নির্বাচন বিরোধী কমিশনের আবারও ফিরে সক্রিয়তা আসবো এই আছে, আলোচনায়। কিন্তু আমি নির্বাচন আবারও কমিশনের মাঝখানে সততা কথা নেই। বলছেন, আমি হলুদ কার্ড দেখাতে বাধ্য হব। আমি একটা ছোট্ট না, বিজ্ঞাপনী তাহলে আমার বিরতির পর কথাটা তো ফিরে শেষ আসছি। করলেন না। আমি আপনার কাছে ফিরে আসবো, আমাদের একটা বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে, বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন।